নিরঙ্কুশ মানবতাবাদী, অপ্রতিদ্বন্দ্বী চিন্তাবাদী অধ্যাপক অম্লান দত্ত এই বাংলায় আজ বড় একা এক বিরল বুদ্ধিজীবী, যিনি সহজ পরিচয়ে প্রথমত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক, পরবর্তীকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং নিঃসন্দেহে একজন প্রথম শ্রেণীর অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানী, যার প্রথম প্রকাশিত গ্রন্থ ফর ডেমোক্রেসি পড়ে স্বয়ং আইনস্টাইন বিশেষ প্রশংসা করেছিলেন। বেশ কিছুদিন আগে কলকাতায় আসা খ্রিস্ট জাতির প্রধান ধর্মযাজক মাননীয় পোপ মাত্র 10 মিনিট তাঁর বক্তৃতা শুনে বিমোহিত হয়ে বলেছিলেন, প্রাচ্যের এক বিরল জ্ঞানী মানুষ এই অম্লান দত্ত। তাঁর 85তম জন্মদিন উপলক্ষে আমাদের অনুরোধে কিছু জিজ্ঞাসা নিয়ে তার মুখোমুখি হয়েছিলেন এই 17 জুন 1940 জন্ম আর এক বিরল ব্যক্তিত্ব, সুদক্ষ সম্পাদক, চলচ্চিত্র, নাটক, নৃত্য, শিল্পকলা সমালোচক, ইংরেজি সাহিত্যের একদা অধ্যাপক, নিরহংকারী মানুষ শ্রমিক বন্দ্যোপাধ্যায়। আসুন এই 85 ও 69-এর অভিজ্ঞতা নিশ্চিত এক কথোপকথনে আমরা সমৃদ্ধ হই। অম্লানদা, 6-এর দশক থেকে, অর্থাৎ আমরা যখন মোটামুটি কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয় পেরিয়ে আসছি, তখন থেকে আপনার লেখা পড়ছি, আপনার নানা কথা, নানা বক্তৃতা শুনছি, এবং তখন থেকে এখন অবধি দেখতে গিয়ে একটা জিনিস মনে হয়েছে যে আপনি অর্থনীতিবিদ হিসেবে শুরু করলেও ক্রমশই কিন্তু অর্থনীতিকে আরও বৃহত্তর একটা পরিমণ্ডলের মধ্যে স্থাপন করেছেন, যেখানে হয়তো বলতে পারি যে সভ্যতার বৃহত্তর ক্ষেত্রটাকে আপনি বেছে নিয়েছেন আপনার চিন্তা, বিচার এবং বিশেষ করে আপনার যুক্তির প্রয়োগে। এমন কোনো বিশেষ ঐতিহাসিক পরিস্থিতি বা কোনো ঘটনা বা কোনো কিছু কারোর পড়া থেকে কি আপনার এই সরে আসাটা, একেবারে তদ্গতভাবে অর্থনীতিতে নিবিষ্ট থাকা থেকে বেরিয়ে এই বৃহত্তর জায়গাটার সঙ্গে যুক্ত করা অর্থনীতিকে, এটা কি ঘটেছিল সেভাবে মনে পড়ে? আচ্ছা, আপনি তো সাহিত্যের লোক, তাই না? মানে ছাত্র ছিলেন কোন বিষয়ে? সাহিত্যের, ইংরেজি সাহিত্যের। আচ্ছা, তাহলে একটা মজার কথা দিয়ে শুরু করছি। আমার বাবা আমাকে বললেন যে তুমি ইংরেজি নিয়ে পড়ো। আমি বললাম যে না, আমি ইকোনমিক্স নিয়ে পড়ব। তাই আমি ইকোনমিক্স, বাবা যেটা বলেছেন সেটার উপর কিছু জোর দেননি, কিন্তু ওনার ওই রকম ইচ্ছে ছিল। তা আমি যে ইকোনমিক্স বেছে নিলাম, সেটার কি কারণ? সেটার কারণ এই নয় যে ওই বিষয়টাকে আমি বেশি ভালোবাসতাম। আমার মনে হয়েছিল যে কতগুলো বিষয় আছে যেগুলো যদি আমাকে বাধ্যতামূলকভাবে পড়তে না হয় তাহলে আমার পড়াই হবে না। আর কতগুলো বিষয় আছে যেগুলো আমার কিছু পড়া এমনিতেই হবে। তা আমার মনে হয়েছিল যে ইকোনমিক্স এমন একটা বিষয় যেটা যদি আমি নিই তাহলে আমাকে ওটা বাধ্য হয়ে পড়তেই হবে। তাই আমি ইকোনমিক্সটা নিলাম। আমার মনে হয়েছিল যে ইতিহাস, সাহিত্য, দর্শন এগুলো আমি আপনি শিখে নিতে পারবো বা জেনে নিতে পারবো কিছুটা। ইকোনমিক্স কেন শিখে নিতেই হবে? আমার মনে হয়েছিল যে যদি আমি আমার দেশ এবং আমার সমকালীন পৃথিবী নিয়ে কিছু চিন্তা করতে চাই, তাহলে আমার যেমন কিছুটা ইতিহাস, দর্শন জানা দরকার, তেমনি আমার ইকোনমিক্সটাও জানা দরকার। আমার শেষ পর্যন্ত মনে হয়েছে যে এই চিন্তাটা ভুল ছিল না। আমি দেখি যে আমি
খানিকটা দার্শনিক কোনো ব্যাপার নিয়ে কথা বললেও, খানিকটা ইতিহাস মিশিয়ে কথা বললেও লোকেরা আমার কথা একেবারে তুচ্ছ করে না, কারণ ওদের ইকোনমিক্স সম্বন্ধে একটা সম্ভ্রম আছে যে এই লোকটি যখন ইকোনমিক্স জানে তখন একে একেবারে তুচ্ছ করা যাবে না। আমি যদি ইকোনমিক্সটা একেবারে না জেনে দর্শন নিয়ে কিছু বলতে যেতাম তাহলে ওরা আমাকে অতটা গ্রাহ্য করতো না। আমি নিজের মনে যেসব চিন্তা শুরু করেছিলাম সেগুলো আসলে দর্শন সংক্রান্ত, এবং আমি যখন ইকোনমিক্স নিয়ে পড়ছি তখন আমার মোটামুটি দর্শন বিষয়ে এতটা জানা ছিল যে বিএ পরীক্ষা দিচ্ছি যখন বা এমএ পরীক্ষা দিচ্ছি যখন, আমি হস্টেলের থেকে পড়তাম, তো হস্টেলে অন্য দর্শনের ছেলে কেউ একটু ভয় পেয়ে গেছে পরীক্ষার সময়, আমি বলতাম যে আমি গিয়ে তোমার হয়ে বসে পরীক্ষা দিলে তুমি পাস করে যাবে, কিন্তু ধরা পড়ে যাব আমি, সেই জন্য আমি গিয়ে তোমার হয়ে বসবো না। এবং আমার মনে হয় যে কথাটা একেবারে ভুল ছিল না, আমি ওদের হয়ে বসলে পরে পাস করে যেতে পারতে। তো ওই আমার ইকোনমিক্স পড়ার ব্যাপারটা ওই ছিল যে আমার মনে হয়েছিল যে আমি দেশের জন্য ভালো কিছু করতে চাইলেও আমার ইকোনমিক্সটা জানা থাকা দরকার, আর পৃথিবীর সম্বন্ধে কিছু চিন্তা করতে গেলেও ওটা আমার জানা দরকার। শুধু ইকোনমিক্স জানলে চলে না, কিন্তু ইকোনমিক্সও জানা দরকার, এবং অন্য বিষয়গুলো আমি নিজের ভেতরের আগ্রহ থেকেই কিছুটা জেনেই যাব, কিন্তু ইকোনমিক্সটা আমি বিষয় হিসেবে নিলে তবে আমার ওটা জানা হবে, এই রকমের একটা চিন্তা থেকেই আমি ইকোনমিক্স নিয়েছিলাম। যখন এই চিন্তা ভাবনাগুলো আপনার ঘটছে, যখন আপনি অর্থনীতি পড়ছেন এবং অর্থনীতিকে পেরিয়ে অন্য চিন্তাগুলোকেও ধরছেন, সেই সময়টা আমার মনে হয় যে 30-এর 40-এর সময় দশক, তখন বোধহয় পৃথিবীতে আমার মনে হয় যে একদিকে দারিদ্র, আরেকদিকে নানা রকম বৈষম্য মানুষের মধ্যে, শ্রেণী, জাতপাত, বর্ণ, এইগুলো খুব বড় একটা জায়গায় গিয়ে কিন্তু পৌঁছচ্ছে। সভ্যতার একটা বড় সংকট তৈরি হচ্ছে, এবং এই ভাবনাগুলো কিন্তু সেখান থেকে আসছে যে যেভাবেই হোক দারিদ্র্যকে দূরীকরণ করতে হবে, মানুষের মধ্যে একটা সমতা আনতে হবে। সেখান থেকে সমাজতন্ত্রর চিন্তা আসছে, মার্ক্সবাদের চিন্তা আসছে, আরও নানা রকম চিন্তা আসছে। এগুলো কি আপনাকে তখনই তাড়িত করছে বা সেই দিকে চালনা করছে, না তখন আপনি অন্য কোথাও অন্য কোনো ক্ষেত্র ভাবছেন? আমার ছাত্র জীবন হলো 1940 থেকে 1946। 1940-এ আমি কলেজে ঢুকলাম, আর 46-এ আমি বিশ্ববিদ্যালয় থেকে বেরোলাম। এই সময়টা একটা অসাধারণ সময়ই ছিল। এই যে আপনি দারিদ্র, অসাম্য ইত্যাদির কথা বলছেন, দারিদ্র, অসাম্য এগুলো তো অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে এবং পরেও চলেছে, কিন্তু আমার ছাত্র জীবনের সময়টা দারিদ্র, অসাম্য ছাড়াও কিছু বিশেষ ঘটনার ফলে বৈশিষ্ট্য পেয়েছিল। দেখুন, আমি যখন ধরুন বিএ পড়ছি তখন সাংঘাতিক দুর্ভিক্ষ, 43 সালের সে সাংঘাতিক দুর্ভিক্ষ। কলকাতার রাস্তায় মানুষ ওই গ্রাম থেকে আসছে খাদ্যের সন্ধানে, এখানে এসেও হয়তো খাদ্য পাচ্ছে না, রাস্তায় মরে পড়ে আছে, সাংঘাতিক দুর্ভিক্ষ। আমরা বিকেলে বস্তির লোকেদের কিছু খাওয়াবার চেষ্টা করতাম।
তা 43-এর দুর্ভিক্ষ পেরিয়ে তারপর আর ঘটনা এ থেকে বুঝতে পারবেন যে 46-এ দাঙ্গা। সে কি অবস্থা। 46-এ আমি যে হস্টেলে ছিলাম, তো একদল মুসলমান এসেছিলেন আমাদের আগুনে পুড়িয়ে মারবার জন্যে। হস্টেলে আগুন ধরিয়ে দেবেন বলে ওরা কেরোসিন ইত্যাদি নিয়ে তৈরি হয়ে এসেছিলেন। আর আমাদের কি আর সাধ্য ছিল যে ওদের আটকাই? কিন্তু এই যে আপনার সঙ্গে আমার কথা হচ্ছে, বুঝতেই পারছেন যে আমাকে মারতে পারেনি। তার প্রধান কারণ হলো যে আমাদের হস্টেলের উল্টো দিকের বস্তির লোকেরা আমাদের বাঁচিয়ে দিল। ওই যে 43 ওদের খাইয়েছিলাম 43-এর দুর্ভিক্ষে, তারপরে 46-এর দাঙ্গা থেকে আমরা একরকম বেঁচে গেলাম আর কি। আর তারপরে দৃশ্য, ওই রকমের দৃশ্য বোধহয় আপনি জীবনে দেখেনও নি, আর না দেখলেই ভালো। দাঙ্গা হলো, 3 দিন ধরে চলল, যেটাকে শেষ পর্যন্ত নাম দেওয়া হয়েছিল দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। 3 দিন পর আমি হস্টেল থেকে বেরোলাম। 3 দিন দাঙ্গার পর আমি হস্টেল থেকে বেরোলাম। বেরিয়ে আমি যখন পথ দিয়ে হাঁটছি, তখন সেই পথে সেদিন আমি ছাড়া দ্বিতীয় কোনো জীবিত মানুষ ছিল না, কিন্তু অসংখ্য মৃত মানুষ পথের দুধারে পড়েছিল। আমি শুধু এই কয়েকটা ঘটনা বললাম এইটি বোঝাবার জন্যে যে ওই সময়টা শুধু সাধারণভাবে দারিদ্র্য এবং অসাম্যের একটা সময় ছিল তা না। এটা একটা সব মিলিয়ে দারিদ্র্য অসাম্য সব তো বটেই, সব মিলিয়ে সেই দ্বিতীয় মহাযুদ্ধ, সাম্প্রদায়িক দাঙ্গায়, এদিকে আবার 42 সালের ভারত ছাড়ো, কুইট ইন্ডিয়া আন্দোলন, সব মিলিয়ে ওটা একটা, এবং 47 সালে দেশভাগ, বাস্তু, দুপারের, এই সব মিলিয়ে ওটা একটা অসাধারণ সময় ছিল। যদি ওই সময়কার পটভূমি ধরতে হয় তাহলে আর কি অত সাধারণভাবে সমস্যাগুলো না বলে সাধারণ যা বলা যায় তার উপরে আরও অসাধারণ কিছু কথাই যোগ করতে হয়। কিন্তু তাছাড়াও আমার নিজের চিন্তাভাবনায় অন্য কতগুলো জিনিস এসে গিয়েছিল। এগুলো তো এসেই ছিল, কারণ ওগুলোর ভিতর দিয়ে আমাকে বাস করতে হয়েছে। ওই দুর্ভিক্ষ, ওই সাম্প্রদায়িক দাঙ্গা, এগুলো তো চোখের সামনে দেখা। কিন্তু তাছাড়াও আমার মনে নানাভাবে অন্য নানা চিন্তা এসেছিল। এখন বাংলায় এই কথাটা বললে হয়তো কেমন শোনাবে, কিন্তু এখন বাংলায় চিন্তাশীল লেখা বেশি পাওয়া যায় না। ওই সময় কিন্তু ওরকম ছিল না। সে 19 শতকের শেষ থেকে শুরু করে তারপর এই 50-60-এর দশক পর্যন্ত ইচ্ছে করলে অনেকের নামই করা যায় যারা চিন্তাশীল লেখকই ছিলেন। এই যে চিন্তাশীলতা, এটার পটভূমি 40-এর দশক নয়, এটার পটভূমি আরও অনেক বিস্তৃত। আপনি ভেবে দেখুন যে এই 19 শতকের শেষ দিকে যে বাংলায় এত সব চিন্তাশীল মানুষ, আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র পার হয়ে রবীন্দ্রনাথ পর্যন্ত যদি আসেন,
আমি যে তিনটে নাম করলাম এছাড়াও কিন্তু আরও অনেক নাম আছে। তাহলে দেখবেন যে অসাধারণ, ওইটুকু সময়ের পরিধির মধ্যে অত চিন্তাশীল লোক হয় না। এবং চিন্তার এতগুলো আলাদা আলাদা ক্ষেত্র ওরা খুলে দিচ্ছেন। তো এই যে চিন্তাশীলতা, এটার বড় একটা পটভূমি দেখতে গেলে ব্যাপারটা এইরকম। মানে আমি 50-এর দশকে দাঁড়িয়ে যদি পেছনের দিকে তাকাই, সেই পটভূমিটা এইরকম যে 19 শতকে যারা চিন্তা করছিলেন তারা আসলে অনেকেই ধর্ম নিয়ে পুনর্বিবেচনা করছিলেন। সে রামমোহন রায় হন, আর বঙ্কিমচন্দ্রই হন, বা রবীন্দ্রনাথই হন, এরা সবাই ধর্ম নিয়ে পুনর্বিবেচনা করছিলেন। বাইরে থেকে একটা পাশ্চাত্য সংস্কৃতি এবং খ্রিস্টান ধর্ম, এ দুটোর যেন একটা চ্যালেঞ্জ, তার সামনে দাঁড়িয়ে এরা ভারতের প্রাচীন চিন্তা নিয়ে পুনর্বিবেচনা করছিলেন। সেটা করতে গিয়ে ধর্ম নিয়ে ওদের খুব গভীরভাবে চিন্তা করতে হয়েছে। তারপর আমাদের সময় এসে আরেক ধাক্কা পৌঁছল মার্ক্সবাদ। তো মার্ক্সবাদ নিয়ে 30-এর দশকে, 40-এর দশকে, 50-এর দশকে লোকেরা খুবই আলোড়িত ছিল। তো একদিকে ওই ধর্ম নিয়ে পুনর্বিবেচনার একটা ধারা, আরেকদিকে মার্ক্সবাদ নিয়ে চিন্তাভাবনা। এই যে আমি বলছিলাম যে এখন চিন্তাভাবনা করার মতো লোক, চিন্তাশীল লেখা কম পাওয়া যায়, আমার মনে হয় যে তার একটা কারণ এইভাবে বোঝা যাবে যে পটভূমিকাটা আমি বললাম। একবার এই প্রশ্নটা উঠেছিল যে এখন এত চিন্তাশীলতার অভাব বাংলা লেখায়, তার কারণটা কী? তা আমার এক বন্ধু খুব সুন্দর উত্তর দিয়েছিলেন। সেই বন্ধু এখন আর জীবিত নেই, তো খুব সুন্দর উত্তর দিয়েছিলেন। বলছিলেন তার কারণ হলো ঈশ্বরও মারা গেছেন, মার্ক্সও মারা গেছেন, কাজেই চিন্তা করার কি নিয়ে চিন্তা? কী নিয়ে চিন্তা হবে, এই কারণে চিন্তা হচ্ছে না। তাই এটা ঠিকই যে ঈশ্বরেও যদি বিশ্বাস শেষ হয়ে যায় আর মার্ক্সেও যদি বিশ্বাস শেষ হয়ে যায়, তাহলে বাঙালি অনেকের পক্ষে চিন্তা করার আর বিশেষ বিষয় অবশিষ্ট থাকে না। কিন্তু আসলে চিন্তাটা তো ওইভাবে হওয়া উচিত না। চিন্তা তো হবে জীবন থেকে, জীবনের অভিজ্ঞতা থেকে। কতগুলো প্রশ্ন থাকেই, মার্ক্স থাকুন আর না থাকুন, ঈশ্বরে বিশ্বাস থাকুক আর না থাকুক, কতগুলো প্রশ্ন থাকেই, আগেও ছিল, মাঝখানেও, আজকেও। যেমন ধরা যাক যে একটা হলো যুক্তিবাদ আর আধ্যাত্মিকতা, এই দুটোকে কতটা মেলানো যায় বা যায় না। তো যুক্তিবাদ এবং আধ্যাত্মিকতা এই দুটোকে মেলানো যায় কি না, কতটা মেলানো যায়, এই মার্ক্স বেঁচে আছেন কি না আছেন তার উপর এটা নির্ভর করা উচিত নয়। যদি কেউ জীবন নিয়ে একটু গভীরভাবে চিন্তা করতে চায়, তাহলে এটা চিরকালের একটা প্রশ্ন। তেমনি সমাজ নিয়েও কিছু চিরকালের প্রশ্ন আছে, যেগুলো আজকেও আছে। তো এখন আমরা এইসব নিয়ে চিন্তা করব কি না সেটা অন্য কথা, কিন্তু আমি যখন ভাবতে শুরু করেছি তখন আমার সামনে এই বিষয়টা খুব তীক্ষ্ণভাবে অথচ সহজভাবে এসেই দেখা দিয়েছিল। আমার মনে হয়েছিল যে আমার চারদিকে যে মানুষগুলো, এদের অধিকাংশই তাদের ধ্যান ধারণা, চিন্তাভাবনাগুলো উপস্থিত যে সমাজ যেমন চিন্তা করছে ওরা তেমনিভাবে চিন্তা করছে। ওরা নিজেরা কোনো একটা সিদ্ধান্তে আসছে তা নয়। যেমন নাকি এরা চারদিকে তাকিয়ে দেখছে
যে যারা বয়সে বড় তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়, এটা নিজেরা চিন্তা করে ওরা এই সিদ্ধান্তে এসছে তা নয়, চারদিকে তাকিয়ে এটাই দেখছে। তেমনি আরও ছোটো বড়ো অন্য নানা প্রশ্নেই ওরা সমাজে যেটা চলিত সেটাই গ্রহণ করছে। তা আমার কাছে এই ধরনটা একেবারেই গ্রহণযোগ্য মনে হয়নি। আমি একটু অন্যরকমভাবে চিন্তা করতাম। আমি ভাবতাম যে আচ্ছা, সমাজে যেটা চলিত, এই কথাটার মানেটা কী? এই পৃথিবীতে অনেক সমাজ আছে, নানা সমাজে নানা কথা চলিত। তো যেহেতু আমি স্থানে কালে আবদ্ধ একটি সমাজে বাস করছি, কাজেই সেই সমাজের কথাটাই হলো সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, এটা অন্তত যুক্তির কথা নয়। অন্য সমাজের সত্য অন্যের কাছে সত্য, আর আমার সমাজের সত্য আমার কাছে সত্য, এটা কোনো যুক্তির কথা নয়। যে আমি যখন কোনো একটা কথা বলবো, কোনো একটা মত প্রকাশ করব, কেউ আমাকে বলবে যে তুমি এটা কোত্থেকে পেলে, তার উত্তরে আমি এই কথা বলতে পারবো না যে কেন, সমাজে বেশিরভাগ লোকই তো এটাই বলে। আমাকে কিছু একটা উত্তর দিতে হবে যেটা আমার নিজের উত্তর। কাজে আমি চারদিকে সমাজের চিন্তা, সমাজের ধ্যান ধারণা এইগুলোকে দূরে সরিয়ে রেখে এমন চিন্তা আমাকে করতে হবে যে কেউ প্রশ্ন করলে আমি বলবো আমি এইভাবে ভেবে এই সিদ্ধান্তে এসেছি। সেটা সঙ্গে আমার সেই কালের বিশেষ বিশেষ যে অবস্থা ইত্যাদি এগুলো এসে মিশেছে, তার ভিতরে অভিজ্ঞতাগুলো তার মধ্যে চলে আসছে। হ্যাঁ, ওই রকমভাবেই। তো এই যে আমি বললাম যে সমাজ থেকে আমি সোজা ওইভাবে আমার চিন্তাভাবনা গ্রহণ করিনি, আমি নিজে ভাববার চেষ্টা করেছি। এই পথটা আমি সকলের জন্য অনুমোদন করছি তা নয়, আমি শুধু আমার নিজের জীবনের কথা বলছি। অনুমোদন করছি না এই জন্যে যে যারা ওইরকম সমাজ থেকে সহজে নিয়ে নেয় তাদের জীবনটা একটু মসৃণ হয়। আমি ওদের কিছু সেদিক থেকে গোলমালের মধ্যে ফেলতে চাইছি না। অম্লানদা, এই যে বললেন যে সমাজে যেভাবে সকলে ভাবছে এবং যে ভাবনাটা প্রায় ভাবনা না থেকে একটা সংস্কারে দাঁড়িয়ে যায়, সেখান থেকে আপনি সরে আসছেন এবং আপনার মতো করে ভাববার চেষ্টা করছেন, কিন্তু আপনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে সেখান থেকে ভাবছেন। এই ভাবনার কি কোনো আপনারই বাছাই করা কোনো একটা পদ্ধতি, যে ধরুন যুক্তিকে আপনি নেবেন, ইতিহাসকে নেবেন, কিভাবে এগুলোকে মেলাবেন, সেটা কি আস্তে আস্তে আপনি একটা তৈরি করেছেন কোনো পদ্ধতি, যেটা বারবার যে কোনো বিষয়ে আপনার চিন্তায় সেটা এসে পড়ে বা সেটা আপনাকে খানিকটা চালিত করে, একটা পথ দেখায় অন্তত চিন্তার শুরুটাতে? এরকম কি কোনো পদ্ধতির কথা ভাবেন বা বলেন? হ্যাঁ, ওই রকম পদ্ধতি আমার অবশ্যই ছিল। সেটার সঙ্গে কোনো ঠিক ওই সময়ের সমস্যার যোগ ছিল তা নয়। তা আমার পদ্ধতিটা এইরকমই ছিল। আমি যখন চিন্তা করতে শুরু করলাম, আমার মনে হয় না যে আমি খুব কম বয়স থেকে চিন্তা করতে শুরু করেছি। আমার মনে হয় যে আমি এই 17 বছর বয়স থেকে চিন্তা করতে শুরু করেছি। তার আগে আমি নানা জায়গায় বলতাম নানা কথা, কিন্তু তার পেছনে বিশেষ চিন্তাভাবনা ছিল বলে আমার এখন মনে হয় না। যাই হোক, তা আমি যখন চিন্তা করতে শুরু করলাম তখন এইরকমই যে তা আমার কী করা উচিত, এই হলো আমার প্রশ্ন। আমার কী করা উচিত এটা আমার নিজের চিন্তা থেকে জেনে নিতে হবে। তা কী করা উচিত এটা জানতে হলে আমার প্রথমে জানতে হবে যে কী ভালো আর কী মন্দ। তো কী ভালো আর কী মন্দ এটা আমার নিজের ভেতর থেকে জেনে নিতে হবে।
তা আমি কী করে নিজের ভেতর থেকে জেনে নেব যে কি ভালো আর কি মন্দ? আমি আমার নিজের অনুভূতিগুলোর দিকে বাইরে থেকে তাকাবো, তাকিয়ে দেখব যে এর ভিতরে কোনটা নিঃসন্দেহে মূল্যবান আর কোনটা মূল্যবান নয়। ওইখান থেকে আমাকে শুরু করতে হবে। যদি কেউ বলে যে এটা মূল্যবান কী করে জানলে, আমাকে এমন একটা জায়গা থেকে শুরু করতে হবে যেখানে আমি বলতে পারবো যে এটা আমি আমার অনুভূতি থেকেই জানতে পেরেছি যে এটা মূল্যবান। মানে একরকম বলতে গেলে আমার অনুভূতির নাড়ি টেপে আমি জানতে পারছি যে এটা মূল্যবান। তো এরকম কোন অভিজ্ঞতা মূল্যবান? তা আমার সেই সময়টাই মনে হয়েছিল যেটা আমি সোজাসুজি দেখতে পাচ্ছি যে এই অভিজ্ঞতাটা মূল্যবান, সেটা হলো ভালোবাসার অভিজ্ঞতা। ওটার জন্য আমার কোনো বই পড়তে হয়নি। ভালোবাসার অভিজ্ঞতাটা মূল্যবান, এটা আমি সোজাসুজি এই অনুভূতিটার দিকে তাকিয়ে জানতে পেরেছি। তারপর দেখা গেল যে আমরা যাকে ভালোবাসা বলি সেই ভালোবাসাটার ভেতরে এমন কিছু থাকে যাতে ভালোবাসা অনেক সময় হিংসার দিকে নিয়ে যায়। ভালোবাসা থেকে এক ধরনের, যাকে ইংরেজিতে বলা যেতে পারে পজেসিভনেস আসে, এক ধরনের অধিকার করে নেওয়ার, এবং তাই থেকে শেষ পর্যন্ত এমন কিছু অবস্থার সৃষ্টি হয়, এমন কিছু চিন্তার সৃষ্টি হয় যাতে ভালোবাসা থেকে বিদ্বেষ জন্ম নেয়। তাহলে আমি প্রথমেই জানলাম যে ভালোবাসা মূল্যবান, এটা একটা মূল কথা। দ্বিতীয় জানলাম যে ভালোবাসার ভেতরে এমন কিছু থাকে যেটা ভালোবাসাকে খুন করে। তাহলে আমার ওই জিনিসটা যোগ করতে হবে। শেষ পর্যন্ত প্রশ্ন এই যে কীভাবে ভালোবাসলে ভালোবাসা বিদ্বেষে রূপান্তরিত হয় না। তা আমি যখন বলি যে একটু অনাসক্তভাবে ভালোবাসতে হয়, সেটা গীতা পড়ে বলি তা নয়। গীতাতে যে অনাসক্তির কথা বলে সেটা থেকে আমি জেনেছি তা নয়। আমি আমার অভিজ্ঞতা থেকেই জেনেছি যে ভালোবাসাকে রক্ষা করার জন্যে খানিকটা অনাসক্ত ভালোবাসা। তো এই যে চিন্তা করার ধরনটা, এইরকমভাবে আমার চিন্তা শুরু হয়েছিল। এটা কোনো বই থেকে পাওয়া নয়, এটাই আমার নিজের অনুভূতি এবং অভিজ্ঞতা থেকে পাওয়া চিন্তার ধর। তারপর অন্য জিনিস আসে যে তাহলে কোন সমাজ ভালো? সেই সমাজ ভালো যে সমাজে এইরকমভাবে জীবন গঠন করার সুযোগ বেশিরভাগ লোকের কাছে গিয়ে পৌঁছায়, সেই সমাজ ভালো। এটাই যদি ভালো জীবনের মূল কথা হয়, যে একটু অনাসক্ত ভালোবাসা নিয়ে চলা, তাহলে ভালো সমাজের মূল কথাটা ওই রকমই হবে। সেই রকমের সমাজ যেখানে হিংসা বিদ্বেষ কম, যেখানে মানুষ সহজে ওই পথে যেতে পারবে। কোনো মানুষকে জোর করে ওই পথে নিয়ে যাওয়া যায় না। শেষ পর্যন্ত মানুষ আপনা থেকে যায় অথবা যায় না। কিন্তু এমন একটা অবস্থা অনেক সময় তো তৈরি হয়, সেটা আমাদের অভিজ্ঞতা থেকে দেখি, যে অবস্থায় লোকেরা অনেক সহজে বিদ্বেষের দিকে চলে যায়। ওই সাম্প্রদায়িক দাঙ্গার সময় ওই জিনিসটা খুব পরিষ্কার দেখা যায় যে মানুষগুলো সাধারণ অবস্থায় ভালো, তাদের কথায় পর্যন্ত এত বেশি বিদ্বেষ ইত্যাদি প্রকাশ পায়, তখন বোঝা যায় যে একটা সামাজিক পরিবেশ দরকার। তো ওইরকমভাবেই আমি চিন্তা করতে শুরু করেছি। একদিকে যেরকম আপনি বলছেনও যে এই চিন্তাটা, যেখানে মানুষ অনাসক্তভাবে ভালোবাসবে, অন্যদের ভালোবাসবে, তার আশেপাশের মানুষকে ভালোবাসবে, এমনকি তার পরিবেশকেও ভালোবাসবে, এবং সেখান থেকে একটা অন্য সমাজ তৈরি হতে পারে যেটা সকলের পক্ষে
মঙ্গলজনক, কল্যাণজনক। এইখানে আপনার মতো মানুষের ভূমিকাটা কি দাঁড়ায়? আপনি আপনার কথা লিখতে পারেন, আপনি কি মনে করেন যে আপনার কোথাও কোনো একটা দায় আছে যে আপনার কথাগুলোকে বা আপনার চিন্তার যে মূল্যর যেটা আছে, যেটা আপনি নিজে দেখেন, আবিষ্কার করেন, বিশ্বাস করেন, সেটাকে পৌঁছে দেওয়া, সেটা আরও মানুষকে তার মধ্যে নিয়ে আসা, এটা কি মনে করেন যে আপনার একটা দায় আছে বা একটা কোনো ভূমিকা আছে সেখানে? না, এটা আপনি আপনার পক্ষে এইটুকুই করতে পারেন, আপনি এইটুকু করবেন, স্বভাবোচিতভাবেই করবেন? হ্যাঁ, আমার এরকমই মনে হয়েছে যে কোন কাজ ভালো সেই কাজ আমি করব, এই চিন্তাটা যথেষ্ট নয়। কারণ ভালো কাজ পৃথিবীতে অনেক আছে। সব ভালো কাজের জন্যে আমি উপযুক্ত এমন নয়। কোন কাজ ভালো এটা জানতে হয়, আর আমি কোন কাজের জন্য উপযুক্ত এটা জানতে হয়। দুটো মিলিয়ে তবে ঠিক হয় যে আমি কোন কাজ করব। যারা ভালো করতে চায় তাদের মধ্যে কেউ হয়তো গান গাইবার দিকে গেলেন, কেউ হয়তো ছবি আঁকার দিকে গেলেন, কেউ হয়তো দর্শন চিন্তার দিকে গেলেন, আবার কেউ হয়তো সমাজ সেবার দিকে গেলেন, এমনকি কেউ রাজনীতির দিকেও যেতে পারেন। শুধু চিন্তার সাধারণ পটভূমিটার কথা আমি বললাম। তো শেষ পর্যন্ত এর ভিতরে কতগুলো কাজের জন্য আমি অনুপযুক্ত। যেমন আমি চেষ্টা করলেও আমি ভালো গান গাইতে পারতাম না। তা আমার গান শুনে লোকেরা শুধুই বিরক্ত হতে হলে যে ওই পথে আমার কোনো সমাজসেবা, সমাজের হিত কিছু করা সম্ভব হবে না। তা তেমনিভাবে আরও অনেক ক্ষেত্রেই আমি ততটা করতে পারতাম না। আমি যা পারতাম সেটা হলো আমি এক ধরনের লেখা আমি লিখতে পারতাম, এক ধরনের বলা আমি বলতে পারতাম। তা আমার মনে হলো যে আমার যতটুকু করার সেটা ওই ধরনের লেখা। সব রকমের লেখা আমি পারি তা নয়, আমি ইচ্ছে করলেও ভালো কবিতা লিখতে পারি না, কিন্তু এক ধরনের লেখা আমি পারি। তো যে ধরনের লেখা, যে ধরনের বলা, তা আমি ওইভাবেই লিখতে চেষ্টা করেছি। অনেক কাল থেকেই তো লিখছি, আজকে 60 বছর হয়ে গেল লিখছি। আমার প্রথম বইটা বেরিয়েছিল 1953 সালে, কিন্তু বই বেরোবার আগেও তো লিখেছি, সেগুলো একসঙ্গে করেই বই হয়েছে। তা আমি প্রধানত শিক্ষকতা আর লেখকের বৃত্তি, এই দুটো নিয়েই থেকেছি। আমি লেখকের বৃত্তিতেও ওই বঙ্কিমচন্দ্র বলেছিলেন যে লিখো, যদি মনে করো যে তোমার লেখার ভিতর দিয়ে কিছু সৌন্দর্য সৃষ্টি হচ্ছে অথবা সমাজের হিত সাধন হচ্ছে, তাহলে লিখো। তো আমি আসলে লেখার ভিতর দিয়ে খুব বেশি সৌন্দর্য সৃষ্টি করতে পারবো এরকম আমার ধারণা নয়, কিন্তু আমি অন্তত জ্ঞানত এমন কিছু লিখিনি যেটা সমাজের মন্দের জন্য লিখেছি। সেই বলার সময়ও তাই, আমি যখন বলেছি বা লিখেছি তখন তার ভিতর দিয়েই এক রকমের সমাজসেবা। কারণ সমাজসেবার অন্য ক্ষেত্রের পক্ষে আমি ততখানি যোগ্য ছিলাম না। এই কথাটা যখন বলেন অম্লানদা, আর আপনার লেখাতেও আপনি বারবার একটা কথায় ফিরে এসেছেন যে গণতন্ত্রের যা কিছু সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতা, কিন্তু শেষ পর্যন্ত ওইটা নিয়ে আমাদের থাকতে হবে। ওর চেয়ে ভালো কিছু অন্তত আমরা এখন আবিষ্কার করিনি, এবং অন্তত স্বৈরতন্ত্রের থেকে গণতন্ত্রের মধ্যে পাল্টাবার, পরিবর্তনের, অন্যদিকে যাবার সম্ভাবনাটা অন্তত আছে, এবং সেটাকে যতটা
স্পষ্ট করা যায়, যতটা খুলে দেওয়া যায়, সেইখানে আমরা খানিকটা কাজ করতে পারি, কিন্তু স্বৈরতন্ত্র সেই সুযোগটাও দেয় না। এই সময় বিশেষ করে ভারতবর্ষে এবং পৃথিবীর অন্য জায়গাতেও গণতন্ত্রে সত্যি জনসাধারণের কণ্ঠস্বর, বোধ, অভিজ্ঞতা কতটা প্রতিফলিত হচ্ছে, নাকি সেখানেও কোথাও ভেতরে ভেতরে স্বৈরতন্ত্রের বিষ কিন্তু ছড়াচ্ছে? এটা কি মনে হয় না? আমি গণতন্ত্রের পক্ষে প্রথম থেকেই ছিলাম। ওই যে বললাম যে 1953 সালে আমার প্রথম বই বের হয়, সেই বইটার নাম তো ছিল ফর ডেমোক্রেসি। তো সেই সময় থেকে এখন পর্যন্ত আমার বন্ধুদের অনেকেরই মতবাদ অনেকটা পাল্টেছে। আমার মতবাদ তেমন কিছু পাল্টায়নি। এই 60 বছর ধরে অনেকটা একই ধারাতেই আমার মতবাদ থেকে গেছে। তা গণতন্ত্রের পক্ষে নানা কথা বলার আছে, তার মধ্যে একটা আমি একটু আগে যেটা বললাম সেটার সঙ্গে যুক্ত। একটু আগে আমি বলছিলাম যে কাউকে জোর করে ভালো করে তোলা যায় না। সে নিজের ভেতর থেকে যতটা ভালো হয় ততটা ভালো। এবং ওই রকমের সমাজে আমি চাইব যেখানে ওই সুযোগটা আছে, ওই পরিবেশটা আছে। তো স্বৈরতন্ত্রে আসলে একটি লোক ওপর থেকে সবাইকে ভালো করার, জোর করে ভালো করার জন্যে চেষ্টা করে। সে লোকটির ভালো মন্দ সম্বন্ধে যা ধারণা, সে হিটলারের ভালো মন্দ সম্বন্ধে যা ধারণা, স্টালিনের ভালো মন্দ সম্বন্ধে যা ধারণা, সেই রকমভাবে মানুষকে ভালো করার চেষ্টা। তো এইগুলো তো আমার জীবনকালের অভিজ্ঞতার মধ্যেই পড়ে। এই হিটলার, স্টালিন ইত্যাদিদের সময়ের ভিতর দিয়েই আমি বড় হয়ে উঠেছি। তা আমার মনে হয়েছে যে ওরকমভাবে মানুষকে ভালো করা যায় না। তাই গণতন্ত্র চাই। গণতন্ত্র হলেই মানুষ সবাই ভালো হবে এমন নয়, কিন্তু অন্য কোনো পথ নেই। জোর করে মানুষকে ভালো করা যায় না। আমরা মানুষ যাতে সহজে ভালোর দিকে যেতে পারে সেই পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে যেটা থাকা দরকার সেটা হলো সমাজে ভয়ের বাতাবরণটা যত কম থাকে ততই ভালো। ভয়ের সঙ্গে জোরটাও জড়িয়ে থাকে একেবারে ওতপ্রোতভাবে। সেই ভয় থেকেই অনেক মন্দ জিনিস আসে। ভয় থেকেই হিংসা, বিদ্বেষ এইসবও আসে। তা এখন আসলে গণতন্ত্রের একটা মূল কথা এইরকমই হওয়া উচিত যে আমরা সেই সমাজ চাই যে সমাজ সম্বন্ধে ওই রবীন্দ্রনাথ কি বলেছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত। তো ওই যে চিত্ত যেথা ভয় শূন্য, গণতন্ত্রের লক্ষ্যটা ওই রকমই হওয়া উচিত। তবে আমরা সবাই চোখের সামনে তো দেখছি যে রাজনীতি শেষ পর্যন্ত ক্ষমতা নিয়ে লড়াই। এই ক্ষমতা নিয়ে যে লড়াই, তার ভেতর থেকে এমন অনেক কিছুই বেরিয়ে আসে যেগুলো একেবারেই কোনো শুভ সমাজের পক্ষে উপযুক্ত নয়। তাই এইসব দেখে আমার এটাই মনে হয়েছে যে এখন চিন্তাভাবনা করতে গেলে গণতন্ত্র তো রইল, গণতন্ত্র একটা শব্দ সাধারণভাবে, কিন্তু চিন্তাভাবনা করতে গেলে আমার মনে হয় যে নাগরিক সমাজে আমাদের জোর পড়া উচিত বিশেষভাবে মানবাধিকারের ওপর। যেসব আন্দোলন, সব আন্দোলনে এই কথাটাই বড় হয়ে ওঠা উচিত যে মানবাধিকার রক্ষা করে। কিন্তু গ্রামের সমাজে আমাদের জোর পড়া উচিত রবীন্দ্রনাথ যাকে বলেছেন পল্লী সংগঠন, তার উপর। গ্রামের মানুষেরা একসঙ্গে বসে নির্ভয়ে চিন্তা করে স্থির করবে যে আমার গ্রামের জন্য কি দরকার, এবং এরা যাতে একসঙ্গে বসে নির্ভয়ে চিন্তা করতে পারে এইটুকু দরকার। আর এরা যাতে ভালো যা করতে চায় সেজন্যে কিছুটা অর্থ
অন্যান্য উপকরণ ওদের হাতে থাকে, সেই ব্যবস্থাটা করা উচিত। শেষ পর্যন্ত নগরে মানবাধিকার আন্দোলন আর গ্রামে পল্লী সংগঠন, এগুলোই আমার মনে হয়েছে যে গণতন্ত্র শব্দটা বলবার পরে তারপরে এগুলো একটু যোগ করা দরকার। তা নইলে গণতন্ত্র গিয়ে শুধুই দলীয় ক্ষমতার জন্য লড়াই এই হয়ে ওঠে, ওটা খুব সুন্দর কিছু হয় না আর কি। একটু আগে অমলানদা যেটা বলছিলেন যে গণতন্ত্রকে শুধু গণতন্ত্র নামে রক্ষা না করে যদি সত্যি অর্থপূর্ণ করে তুলতে হয়, সেখানে জোর এবং ভয় এই দুটোকে কাটানো দরকার, এবং এই দুটো ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। আপনি সম্প্রতি আপনার একটা লেখাতেও বলেছেন যে কিভাবে ধর্ম থেকে সাম্প্রদায়িকতা থেকে সাম্প্রদায়িক হিংস্রতা, এর মধ্যেও কিন্তু একটা ভয়ের একটা প্রক্রিয়া চলে। ভয়, সেখান থেকে আত্মরক্ষা, সেখান থেকে আগ্রাসন, এরও প্রায় একটা অঙ্ক আছে, একটা সূত্র আছে, যেটা আপনি খুব চমৎকারভাবে দেখিয়েছেন। সেইখানে কি আপনার মনে হয় না যে গত 10 বছরে শুধু আমাদের দেশে না, অন্য দেশেও মিডিয়া, বিশেষ করে বৈদ্যুতিন মিডিয়া এবং খবরের কাগজও, এরা যে ভূমিকাটা গ্রহণ করে সেখানে কিন্তু প্রচণ্ড একটা জোর সেখানে থেকে দেয়। তাদের হাতে যেন চূড়ান্ত সত্য, কিভাবে তারা মানুষের মনকে চালিত করবে, কোন পথে চালিত করবে, সেগুলো তারা স্থির করে নিয়ে তারা একটা কর্মসূচি অনুসরণ করে যেন চলতে থাকে। যেখানে কিন্তু আগের সমাজে যেটা ছিল যে অন্তত মানুষ পরস্পরের মধ্যে কথাবার্তা বলছে, কারোর কথা শুনতে যাচ্ছে, চাক্ষুষ সজীব তাকে দেখতে পাচ্ছে, সে মানুষটাকে মানুষ হিসেবে তাকে বিচার করছে, তার সঙ্গে প্রশ্ন করা যায়, তাকে তার সঙ্গে একটা আলাপচারিতায় আসা যায়, অর্থাৎ একটা কোথাও নিজেদের চিন্তাভাবনাকে যাচিয়ে নেওয়া, ভাগ করে নেওয়া, আদান প্রদানের একটা বাতাবরণ ছিল। সেটা কিন্তু ক্রমশই সীমিত হয়ে আসছে, মিডিয়ার প্রায় একটা শাসনের জায়গা তৈরি হচ্ছে, এবং সেটাকে কোথাও গণতন্ত্রকে একদিক থেকে আরও সংকুচিত, সংকীর্ণ করে দিচ্ছে না? আমাদের চিন্তাভাবনার জগৎটা মিডিয়া তৈরি করে দেয়, এরকম হয়তো মিডিয়াই ভাবে যে আমরা তৈরি করে দিই, কিন্তু মিডিয়াকে কে তৈরি করে? আসলে দুটো আলাদা ব্যাপার আছে। একটা হলো বাজার। এই বাজার মানুষের চিন্তাভাবনাকে অনেকটা তৈরি করে দেয়, আর এই বাজারই মিডিয়াকেও অনেকটা চিন্তা করে দেয়। মিডিয়া কোনো আমি জনহিতকর কাজ করব এই চিন্তা নিয়ে শুরু করে তা নয়। মিডিয়া কতগুলি ব্যবসায়িক বিবেচনা নিয়ে শুরু করে। তো এই যে বাজার আমাদের মধ্যে ব্যবসায়িক সম্পর্কগুলোকে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার করে তুলেছে। আমাদের মানুষের সঙ্গে মানুষের সব সম্পর্কেই একটা ব্যবসায়িকতার ধরন এসে গেছে আর কি। অনেক পরিমাণেই সেটা আমি বুঝতে পারি যে এমনকি ছাত্র শিক্ষকের সম্পর্কের মধ্যেও এটা বড় বেশি এসে গেছে। সেটা মোটেই ভালো নয়, কিন্তু এসে গেছে। এখন এই একটা দিক। বাজারকে হঠাৎ তুলে দেওয়া যাবে এমনও নয়, বাজারও থাকবে, ব্যবসায়ও থাকবে, ব্যবসায়িকতা থাকবে, এবং মিডিয়া এবং আমাদের নানা অন্য কাজকর্মে এদের প্রভাব, বাজারের প্রভাবটা থাকবেই। তার ভেতর থেকেই আমরা কোন সাংস্কৃতিক আন্দোলনের ভিতর দিয়ে শেষ পর্যন্ত
আমাদের চিন্তাভাবনা, সমাজের চিন্তাভাবনাকে একটুখানি আরও ভালোর দিকে নিয়ে যেতে পারি, এই চিন্তাটাকেই রাখতে হয়। আমি যখন ভাবি যে কারা শেষ পর্যন্ত সমাজের চিন্তাভাবনাকে একটু ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্যে কিছু পরিমাণে সক্ষম হয়েছেন, কেউই খুব বেশি পরিমাণে সক্ষম হয়েছেন তা নয়, কিন্তু কিছু পরিমাণে সক্ষম হয়েছেন, তাহলে দেখা যায় যে এই রামমোহন থেকে একটা আন্দোলন শুরু হলো, ওটাকে অনেকে নবজাগরণ বলেছেন। ব্রাহ্মধর্মের ভিতর দিয়ে একরকমভাবে আমাদের ধর্মীয় চিন্তা ইত্যাদি এগুলোকে পরিবর্তিত করার চেষ্টা হলো। তা আমাদের ভিতরেও এখন সমাজ পরিবর্তন, সে রাজনীতির কথা শুধু না ভেবে বোধহয় সমাজের কতগুলো প্রচলিত ব্যাপার আছে যেগুলো পরিবর্তন সমালোচনা দরকার। মিডিয়ার উপরে নির্ভর করে সেগুলো হবে তা নয়। কিসের উপর নির্ভর করে হবে? এখন খুব সহজ উদাহরণ দিলে ব্যাপারটা যে কত কঠিন তাও বোঝা যায়। সহজ উদাহরণ দিলে এই পণ প্রথা, পণ প্রথাটা এতই মন্দ জিনিস, এই পণ প্রথার ফলেই এদেশে মেয়েরা অবহেলিত। কোনো মেয়ে জন্ম হলেই প্রথম থেকেই চিন্তা যে একে তো আবার বিয়ে দিতে হবে। তো পণ প্রথা দেখুন একটা আইন করে বন্ধ করে দেওয়ার পরেও চলছে। হ্যাঁ, এবং সেই পণ কে দেয়নি সেই জন্য এখন পর্যন্ত বধূ হত্যা পর্যন্ত চলছে। এই জিনিসটা বিরুদ্ধে যদি কোনো আন্দোলন হয়, শেষ পর্যন্ত যেমন রামমোহন বিদ্যাসাগর ইত্যাদিদের আন্দোলন, ওটা একটা ছিল বিশেষ ব্যাপার, ওটা বাজারের ব্যাপারও নয়, আর ওটা যে মিডিয়া তৈরি করেছিল তাও নয়, ওটা কিছু মানুষের জাগ্রত বিবেকের আন্দোলন। শেষ পর্যন্ত এখনও আমাদের সমাজে এত সমস্ত মন্দ জিনিস আছে, যথেষ্ট তার বিরুদ্ধে প্রতিবাদ নেই। মানে জিজ্ঞেস করলে লোকেরা বলবে হ্যাঁ মন্দ বটে, জিজ্ঞেস করলে লোকেরা বলবে পণ প্রথা মন্দ বটে, কিন্তু নিজেরা সেগুলো একরকম মেনেই নিয়েছে। এই যে আমাদের বিধবাদের সম্বন্ধে যেসব নিয়ম হিন্দু সমাজে, মানে আমরা সবাই সাম্যের কথা বলি, তো বিধবাদের সম্পর্কে যেসব নিয়ম করা হয়েছে, কোনো স্বামী স্ত্রী মারা যাওয়ার পর স্বামীর জন্য সেই নিয়মগুলো পালনীয় করা হয়েছে, সাম্যের বিন্দুমাত্র এখানে আছে। তো কী জন্যে বিধবাদের জন্য এই নিয়মগুলো করা হবে যেখানে পুরুষের জন্য এই নিয়মগুলো একেবারেই নেই? তা এইরকমভাবে আমি বললে কেউ আমার কথার প্রতিবাদ করবে না, কিন্তু এই সমাজে এই ব্যাপারে কীরকম কোনো চেতনা নেই একরকম। তো এই চেতনাকে জাগ্রত করা আমার মনে হয় যে সংস্কৃতির ক্ষেত্রে একটা প্রতিবাদী আন্দোলন দরকার। প্রতিবাদী এবং আবার একই সঙ্গে সেটাই গঠনমূলক বটে। কারণ শুধু প্রতিবাদী আন্দোলন জোরালো হয় না যদি না সামনে একটা অন্য বিকল্প সংস্কৃতির চিন্তা তুলে ধরা যায়। তা আমার মনে হয় যে আমাদের মধ্যে, আমি মনে করি এই মুহূর্তে এই কিছুদিন যাবৎ আমি দেখতে পাচ্ছি শিল্পীদের ভিতরে আস্তে আস্তে এক ধরনের জাগরণ দেখা দিচ্ছে। তা শেষ পর্যন্ত শিল্পী, সাহিত্যিক এবং সমাজ নিয়ে যারা চিন্তা করেন বিবেকী মানুষ, এদের সকলের
সমবেত চেষ্টার ভিতর দিয়ে সংস্কৃতির কোনো একটা পরিবর্তন, সংস্কৃতির রূপান্তর, এটা এই সময়ের একটা বড় কাজ। এই কাজটা সরকার করতে পারবে না। সরকার কি করতে পারে? সরকার কিছু আইন প্রণয়ন করতে পারে, যে জন্য আমি পণ প্রথার কথা বলছিলাম। কিন্তু শুধু আইন প্রণয়ন করলেই হয় না, শেষ পর্যন্ত মানুষের ভেতর থেকে চিন্তা ভাবনার একটা পরিবর্তন দরকার হয়। তো এই কাজটা সরকার করতে পারবে না। এই কাজটা রাজনীতির ভিতর দিয়েও হবে না, কারণ রাজনীতির ভিতর দিয়ে শুধু দলীয় মানেই হলো এরা ভোটের কথা চিন্তা করে। ক্ষমতাটা চট করে আনা। হ্যাঁ, ব্যবসায়ীরা যেমন লাভের কথা চিন্তা করে, রাজনৈতিক দলেরা তেমনি ভোটের কথা চিন্তা করে। কিন্তু ভোট নয়, আর্থিক লাভ নয়, শুধু ক্ষমতা নয়, একটা বিকল্প সমাজ এবং বিকল্প সংস্কৃতির চিন্তা নিজের মনের ভিতরে অনেকটা উজ্জ্বল করে ধরে সেটা অন্যের মধ্যে পৌঁছে দেওয়া, এটা একটা কঠিন কাজ। কিন্তু অন্য অনেক কিছুর সঙ্গে এইটা যথেষ্ট যোগ না হলে শেষ পর্যন্ত স্থায়ী কোনো ভালো হবে বলে আমার মনে হয় না।